দেখো আজকে আমি তোমাদেরকে 11.1-এর অনুপাত, সমানুপাত, ক্রমিক সমানুপাত এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। অনুপাত, সমানুপাত, কারণ আমাদের অধ্যায়টা জানতে হলে, এই অধ্যায়ের অঙ্কগুলো করতে হলে অবশ্যই টপিকগুলো বুঝতে হবে। অনুপাত কি জিনিস জানতে হবে, সমানুপাত, ক্রমিক সমানুপাত, এগুলো যদি তুমি না বুঝো তাহলে এই অধ্যায়ের গণিতগুলো তুমি করতে পারবে না। তাহলে আগে আসো, অনুপাত কি? তোমরা এই শব্দটার সাথে ক্লাস 6 থেকে পরিচিত, কারণ অনুপাত ক্লাস 6 থেকে আসে। তো অনুপাত কাকে বলে? অনুপাত হলো দুইটি সমজাতীয় বা একই জাতীয় রাশি ভগ্নাংশ ধরো বা ভাগফল, ধরো একটা রাশি, বি একটা রাশি, এ বলি আর বি। তাহলে আমার এটাকে যদি বলি আমি এ অনুপাত বি, এবার লিখতে পারবো। ধরো আমার বয়স আর তোমার বয়স, তাহলে আমার বয়সের সাথে তোমার বয়সের অনুপাত, আমার উচ্চতার সাথে তোমার উচ্চতার অনুপাত। আবার এটা হবে না যে আমার বয়সের সাথে তোমার উচ্চতার অনুপাত হবে না, কারণ বয়স এক জিনিস, উচ্চতা এক জিনিস। আমার উচ্চতা কত? 5 ফুট, তোমার উচ্চতা কত? 7 ফুট, এটা বলতে পারবা। কিন্তু আমার বয়স কত? ধরো আমার বয়স 30 বছর, তোমার বয়স কত? তোমার বয়স 10 বছর। তাহলে বয়সের সাথে বয়সের অনুপাত হবে, আর সময়ের সাথে সময়ের অনুপাত, তাপমাত্রার সাথে তাপমাত্রার অনুপাত। সেজন্য বলছে অনুপাত কাকে বলে? দুইটি একই জাতীয় বা সমজাতীয় রাশির ভাগফল বা ভগ্নাংশ। এটাকে আমি এবার লিখতে পারি, বা এ অনুপাত বি এবার লিখতে পারি, এই ফিগার দিতে পারি বা এই ফিগার দিতে পারি। এরপর দেখো ক্রমিক সমানুপাত আর সমানুপাত। আর এরপর সমানুপাত জিনিসটা কি? সমানুপাত হচ্ছে, দেখো স্যার, সমানুপাত টপিকটা দেখো, এ বি সি ডি, চারটি রাশি। কয়টা রাশি? চারটা। চারটা রাশি যদি এমন হয় যে তার মধ্যে প্রথম দুটি রাশির অনুপাত ও শেষ দুটি রাশির অনুপাত সমান হয়, তখন রাশি চারটিকে সমানুপাত বলবো। আমি আবার বলতেছি, চারটি রাশি, চারটি রাশি এ বি সি ডি, চারটি রাশি যদি এমন হয় যে তার মধ্যে প্রথম দুটি রাশির অনুপাত শেষ দুটি রাশির অনুপাত সমান হয়, তখন রাশি চারটিকে কি বলা হয়? সমানুপাত বলা হয়। রাশি চারটিকে সমানুপাত বলা হয়। ঠিক আছে? তাহলে এখন প্রত্যেকটা রাশি কি? প্রত্যেকটা রাশি হচ্ছে সমানুপাতি। রাশি চারটিকে একত্রে বলবো সমানুপাত, আর প্রত্যেকটা রাশি হচ্ছে সমানুপাতি। আমাকে বলো এটা কি? এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি, এটা চতুর্থ রাশি। তাহলে এটা হচ্ছে প্রথম সমানুপাতি, এটা হলো দ্বিতীয় সমানুপাতি, এটা হলো তৃতীয় সমানুপাতি, এটা হলো চতুর্থ সমানুপাতি। তো প্রত্যেকটা রাশিকে যখন আমি একত্রে বলবো সমানুপাত। তাহলে আমি সংখ্যাটা আমি আবার বলতেছি, চারটি রাশি এমন হয় যে প্রথম দুটি রাশির অনুপাত এবং শেষ দুটি রাশির অনুপাত যখন সমান হবে, তখন রাশি চারটিকে সমানুপাত বলবো। তাহলে ক্রমিক সমানুপাতটা একটু দেখো কি হয়। ক্রমিক সমানুপাত, ক্রমিক সমানুপাত কেমন? ক্রমিক সমানুপাতের মধ্যে তিনটা রাশি, এ বি সি। সমানুপাতের মধ্যে চারটা রাশি নিয়ে কাজ করছি, আর ক্রমিক সমানুপাতের মধ্যে করবো তিনটা রাশি। আচ্ছা, ক্রমিক সমানুপাতি তিনটা রাশির মধ্যে যদি প্রথম দুটি রাশির অনুপাত এবং শেষ দুটো রাশির অনুপাত যদি সমান হয়, তখন রাশি তিনটাকে ক্রমিক সমানুপাত বলবো। ক্রমিক সমানুপাত মানে কি? তিনটা রাশির মধ্যে প্রথম দুইটা রাশির অনুপাত এবং শেষ দুইটা রাশির অনুপাত যদি সমান হয়, তখন রাশি তিনটাকে কি বলবো? ক্রমিক সমানুপাত। ধরো আমি একটা বলি, ছেলে, বাবা, দাদা, তিনজন। তো ছেলের বয়স 10 বছর, বাবার বয়স 30 বছর, দাদার বয়স 90 বছর। এখন ছেলের বয়সের সাথে বাবার বয়সের অনুপাত কত হবে? 10:30। এটাকে কাটাকাটি গেল 1/3। আর বাবার বয়সের সাথে দাদার অনুপাত 30:90, এটা কি বললো? 1/3। তাহলে দেখো স্যার, একটু
এদিকে ছেলে বাবা দাদা তিনটা, তবে ছেলের বয়স 10 বছর, বাবার বয়স 30 বছর, দাদার বয়স 90 বছর ধরছি। আচ্ছা, তাহলে ছেলের বয়সের সাথে বাবার বয়সের অনুপাত কি? 10:30, মানে 1/3। তাহলে এটা হচ্ছে ছেলের বয়সের বাবার বয়সের অনুপাত, এটা। আবার যদি বলি বাবার বয়সের দাদার বয়সের অনুপাত, তাহলে 30 অনুপাত কি 90, তাহলে 1/3। তাহলে ছেলে আর বাবা দাদা তিনটার মধ্যে এই দুজনের অনুপাত আর এই দুজনের অনুপাত সমান, সেজন্য ছেলে বাবা দাদার বয়সের অনুপাতটা হচ্ছে ক্রমিক সমানুপাত। এভাবে তুমি চাইলে আরো অনেক উদাহরণ নিশ্চয়ই দাঁড় করাতে পারবা। তিনটা রাশির মধ্যে যদি প্রথম দুইটা রাশির অনুপাত শেষ দুইটা রাশির অনুপাত সমান হয়, তখন রাশি তিনটাকে ক্রমিক সমানুপাত বলবো। এগুলো হচ্ছে আমাদের মূল জিনিস। এখানে আরো কয়েকটা জিনিস জানতে হবে। আমরা যখন এই চ্যাপ্টারের বিভিন্ন ম্যাথ গুলো করবো, আরো কিছু কাজ জানতে হবে, অনুপাতের কত রূপান্তর, এগুলো জানতে হবে। যদি না করো, তাহলে আমরা প্রত্যেকটা অঙ্কের মধ্যে কি কি কাজ, কারণ একটা অঙ্ক যখন শুরু থেকে শেষ করব, তখন বিভিন্ন ধাপে কাজ হয়। কোন জায়গায় বর্গ করতে হয়, কোন জায়গায় একান্তকরণ করতে হয়, কোন জায়গায় ব্যস্তকরণ করতে হয়, কোন জায়গায় যোজন করতে হয়, কোন জায়গায় বিয়োজন করতে হয়, কোন জায়গায় যোজন বিয়োজন করতে হয়। এগুলো প্রত্যেকটা কাজ যদি তোমার অবগত না থাকো, তাহলে তুমি অঙ্কে গিয়ে পদে পদে আটকাবা। সেজন্য আমাদের চ্যাপ্টারের শুরুতে আগে টপিকগুলো নিয়ে আলোচনা করতে হবে, এগুলো বুঝতে হবে, এরপর অঙ্ক। কারণ এরপর যদি অঙ্ক করতে হবে, আগাইতে আর কোনো আটকাবে না। ঠিক আছে? তাহলে আজকে আমরা শিখলাম অনুপাত, সমানুপাত, ক্রমিক সমানুপাত। এখন জানবো অনুপাতের কিছু রূপান্তর। দেখো স্যার, ব্যস্তকরণ, ব্যস্তকরণ, একান্তকরণ, যোজন, বিযোজন, আর একটা হলো যোজন বিয়োজন। আচ্ছা, আমি একটা রাশি লিখি, নিজের মতো একটা লিখলাম, এ অনুপাত বি সমান সি অনুপাত ডি। আমার এই কাজটাকে বলছে কোন একটা অঙ্কের জন্য আমার করতে হচ্ছে, এটা ব্যস্তকরণ করতে হচ্ছে। তো ব্যস্তকরণ কিভাবে করব? ব্যস্তকরণ হচ্ছে উভয় অংশ, লবটাকে হর, হরটাকে লব, তাহলে বি বাই এ ডি বাই সি। এটা হচ্ছে আমি এই জায়গা থেকে এই জায়গায় এটা ব্যস্তকরণ করছি, উভয়টাকে উল্টে দিচ্ছি, এটাকে বলা হয় ব্যস্তকরণ। একান্তকরণ কি? একান্তকরণ হিসাবে কোনাগুনি। কোনাগুনি মানে কি? এ বিটাকে সি এর জায়গায়, সিটাকে বি এর জায়গায়, অথবা এটাকে ডি এর জায়গায়, ডিটাকে এর জায়গায়, এটাকে বলা হয় একান্তকরণ। বুঝে গেছে? তাহলে এটা হলো, এখন কাজ করলাম কি, কোনাগুনির পরিবর্তন করছি, এটাকে বলা হয় একান্তকরণ। সিটাকে বি এর জায়গায়, বিটাকে সি এর জায়গায়। এরপর দেখো স্যার, যোজন। যোজন কি? যোজন মানে কি? আচ্ছা, এটা যোজন, যোজনটা করবো। যোজন মানে কি? হরটাকে উপরে যোগ করে দেওয়া, হরটাকে উপরে যোগ, হরটাকে উপরে যোগ করে দেওয়া, এটা যোজন। বিয়োজনটা কি? বিয়োজনটা দেখো, হরটাকে উপরে বিয়োগ করে দেওয়া, এটা হলো বিয়োজন। তারপর এরপর হচ্ছে যোজন বিয়োজন। যোজন বিয়োজনটা কাজটা কেমন? লবটা রেখে ফেলবো, লবটা রেখে ফেলবো, হর উপরে যোগ করব, লবটা উপরে লিখবো নিচে লিখবো, লবটা উপরে লিখবো নিচে লিখবো, আর হরটা উপরে যোগ করব নিচে বিয়োগ করব। লবটা উপরে লিখবো নিচে লিখবো, হরটা উপরে যোগ করব নিচে বিয়োগ করব। আমি আবার বলতেছি, লবটা উপরে লিখবো নিচে লিখবো, হরটা উপরে যোগ করব নিচে বিয়োগ করব। এটা হলো যোজন বিয়োজন। এই অধ্যায়ে আজকে যা আলোচনা করছি, অনুপাত কি জিনিস, সমানুপাত কি জিনিস, ক্রমিক সমানুপাত কি জিনিস, ব্যস্তকরণ কি, একান্তকরণ কি,
যোজন কি, বিয়োজন কি, যোজন বিয়োজন। এই টপিক্সটা আমি যা বলছি এতক্ষণ, এগুলো ভালো করে দেখবা, এগুলো পড়বা। এরপর ইনশাল্লাহ আমি যখন পরবর্তী অঙ্গ যখন যাবো, তোমাদেরকে এই কাজগুলো জানতে চাইবো। আর অনেকে বর্গ করো যে বর্গের কাছে জানতে হবে। বর্গ হলো উভয় পক্ষে, কখনো এক পক্ষে বর্গ হয় না। স্যার আমি কি এই পড়লেনি, আমি কি এটা দেখতে পারবো? নো, এটা দেখতে পারবো না স্যার, কারণ বর্গ হয় উপপক্ষে, যোজন বিয়োজন হয় উপপক্ষে, এগুলো কখনো এক পক্ষ হয় না। স্যার আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটা। আগামী ক্লাসে আমরা এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অঙ্গ যেগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? এটাই কিন্তু তোমাদের ফাইনাল ক্লাস মনে থাকবে। তো এই আমার আলোচনাটা বারবার একটু দেখবা যাতে ভুলে না যাও, কারণ আগামীতে অঙ্গ করতে হলে এগুলো জানতে হবে। বুঝে গেছে? ওকে, আল্লাহ হাফেজ, আজকের মতো এতটুকু।